আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনাটি নবম, দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের সব থেকে ইম্পর্টেন্ট অংশ, পরিমিতির সামান্তরিক যে অংশটি। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। যদি কারোর প্রবলেম হয় তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। শিক্ষার্থীরা, যেহেতু অঙ্কটি খুব ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এখানে এই বলে দেওয়া আছে একটি সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য। দেখো, সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটি হচ্ছে তোমার এই, খেয়াল করো, 30 সেন্টিমিটার সামান্তরিকের বাহু দুটোর দৈর্ঘ্য। এই যে সামান্তরিক গুলো এইভাবে থাকে, একটু খেয়াল করে নাও, এরকম এই সামান্তরিক, অর্থাৎ সামান্তরিকের কোণগুলো 90 ডিগ্রি নয়, তবে বাহুগুলো সমান্তরাল। আশা করি এই অংশ তোমরা বুঝতে পারছো, এটা নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়। সামান্তরিক তো বলছে সামান্তরিকের একটি বাহু 30, এটা হচ্ছে 30, এটা হচ্ছে তোমার 26। এটা 30 দেওয়া আছে, এটা 26, তা আমরা লিখলাম। এখানে বলে দেওয়া আছে ক্ষুদ্রতম কর্ণটি 28। দেখো, এই যে কর্ণটা, এটা হচ্ছে বৃহৎ কর্ণ, মানে বড় কর্ণ হবে, আর এই কর্ণটা হবে ক্ষুদ্রতম কর্ণ। আশা করি তাও তোমরা বুঝতে পারছো। তাও আমি তোমাদের সুবিধার্থে নাম দিয়ে দিচ্ছি। এটার নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি বি, তার নাম দিচ্ছি সি, তার নাম দিচ্ছি ডি। আশা করি এতটুকু তোমরা বুঝছো। এবার দেখো, এই এখানে বলছে এই ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে, ক্ষুদ্রতম কর্ণ দেওয়া আছে এই, এটা ক্ষুদ্রতম কর্ণের মান দেওয়া আছে 28। এই সম্পূর্ণটার মান হচ্ছে কত? 28। তাহলে এই অপর কর্ণ মানে বৃহত্তম কর্ণ এই এসি, খেয়াল করছো, এসিটা হচ্ছে বৃহত্তম কর্ণ। এই এসি বৃহত্তম কর্ণ দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু হোয়াট? এখন এটার জন্য আমরা দেখো কি করতে হবে। এই যে বৃহত্তম কর্ণের জন্য আমরা কিন্তু এই স্ট্রেট এখানে এসে আমরা এই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। অর্থাৎ একটু কালার দিয়ে দেখালে তোমরা ভালো বুঝবে, হলুদ কালার দিচ্ছি। এই অংশটা এক্সট্রা নির্ণয় করতে হবে। এটা যদি নির্ণয় করতে পারি তাহলে দেখো এই অংশ, সম্পূর্ণ অংশটা মিলে একটা সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজের সাহায্যে আমরা নির্ণয় করতে পারবো পিথাগোরাসের সূত্র দিয়ে, অর্থাৎ এই অতিভুজ স্কোয়ার। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করে লিখি, এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার এবি, এই এখানে একটা নাম দেবো, এবির সাথে যেটা থাকবে মনে করে ই দিলাম, তারপর প্লাস এই এখানে বিই হবে, এই এসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্বটা কত? এই সিই স্কোয়ার, অর্থাৎ লম্বটা হচ্ছে সিই স্কোয়ার। তাহলে আমাদের এই হলুদ অংশটা নির্ণয় করা লাগবে। তো শিক্ষার্থীরা, এই অংশটা নির্ণয় করার জন্য আমার বেশ কিছু স্টেপ আমরা নেব। স্টেপে তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে প্রথমে আমরা এই যে ত্রিভুজটি দেওয়া আছে, তোমাদের সুবিধার্থে একটু দেখো, এই যে ত্রিভুজটা আমি কালার দিয়ে তাও আরেকবার এখানে দেখাচ্ছি। এই যে ত্রিভুজটা ছোট কালার, কালো কালার দিয়ে দিলাম, আচ্ছা আমি হলুদ কালার দিয়ে স্পষ্ট। এই যে ত্রিভুজটা দিয়ে দেওয়া আছে, এই ত্রিভুজের সাহায্যে তার কি কি দেওয়া আছে, যেহেতু এইটার মান দেওয়া আছে 30, তাহলে এইটাও হবে 30, কারণ এই ডিসি আর এই বিসি সমান সামান্তরিকের শর্ত অনুসারে। তাহলে ত্রিভুজের শর্ত অনুযায়ী তাহলে দেখো কি দেওয়া আছে, এইটা 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 তিনটে দেওয়া আছে। এই তিনটা অসমান, তিনটা বিষমবাহু ত্রিভুজ। এর বিষমবাহু ত্রিভুজের তার ক্ষেত্রফল নির্ণয় করে এই ক্ষেত্রফলটাকে আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই উচ্চতায় আমরা এখানে কত সিই লিখতে পারবো। আশা করি বুঝতে পারছো। এই এখান থেকে এই উচ্চতাটা যদি আমি নির্ণয় করি, মনে করো ডিএফ টা নির্ণয় করতে পারলেই সিই হয়ে যাবে। তো তারপর আমরা প্রমাণ করে ফেলবো। বেসিক অংশটা আমরা আলোচনা করে ফেললাম, এটা সাহায্যে আমরা নির্ণয় করব। এবার যদি কারো মনে হয় প্রবলেম, তোমরা তো কমেন্টস করতেই পারবে। এবার আমরা মূল আলোচনাতে চলে আসতেছি। তাহলে আমরা প্রথমে এই বইয়ের মতো করে আমরা চিত্রটা অঙ্কন করি। আশা করি বুঝতেই পারছো। তাহলে আমরা এই চিত্রটা অঙ্কন করলাম। দেখো, এই কারণে এই এডি বরাবর 26 দেওয়া ছিল, এই 26, এবং এই ডিসি, আর এখানে কত এই এবি, এই বরাবর তার খেয়াল করো 30, এবং ডিসি বরাবর 26, অর্থাৎ 30 এ দুইটা দেওয়া আছে। সামান্তরিকের শর্ত হচ্ছে এক জোড়া বাহু সমান্তরাল, সমান্তরালটার মান দেওয়া আছে 30, আর সমান্তরাল বাহুর মান দেওয়া আছে, লক্ষ্য করো, এই এক জোড়া সমান্তরাল বাহু, এই সমান্তরাল বাহুর নাম হচ্ছে 26, এখানে দেওয়া আছে 26। শিক্ষার্থীরা, আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো। এই যে বাহুটা নেওয়া,
তারপরও এই অংশটা দেওয়া ছিল, তাই আমরা এই অংশটার মান লিখেছি, যা তোমরা এর আগে দেখিয়েছি। তো এবার আমাদের কাজ থাকবে সর্বপ্রথম এই যে অভ্যন্তরীণ ত্রিভুজটা তার ক্ষেত্রফল নির্ণয় করব। তার আগে আমরা একটু বর্ণনা লিখব। দেখো বর্ণনাটা কি হচ্ছে, এই এখানে এই এ বি সি ডি সামুদ্রিক এসি এবং বিডি দুটি কর্ণ, যা লিখছি চিত্রটা যেটা অঙ্কন করছি এই অনুযায়ী বর্ণনা লিখতেছি। দুটি কর্ণ, এই দেখো ডি বিন্দু হতে এ বি এর উপর ডিএফ লং ডিএফ, লক্ষ্য করো এ বি এর উপর এই ডিএফ লম্ব আঁকছি, এবং সি হতে লক্ষ্য করো সি হতে এ বি এর বর্ধিতাংশের উপর সি লম্ব আঁকি, এই সি লম্ব আঁকি, এটাকে সি লম্ব আঁকি। তাহলে আমার এই ডিএফ, এই লক্ষ্য করো এই যে ডিএফ সমান সমান কি হবে, সিএ। এটা আমরা এর আগেই বলেছি। তো আমাদের সবগুলি কাজ শেষ, আশা করি বুঝতে পারছো। যদি কারো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে। তো এবার দেখো আমাদের মূল কাজ হবে এখান থেকে ত্রিভুজটা ক্ষেত্রফল নির্ণয় করা। তাহলে এই সামান্তরিক শর্ত অনুসারে আমার দেখো এই দুইটা যেহেতু সমান, তাও আমি এই এখানে দেখো এ বি আর ডিসি দুইটাই সমান 30 সেন্টিমিটার, এবং ভূমিটা এবং যে দুইটা দেওয়া আছে এবং এই দুইটাও সমান, অর্থাৎ এই দুইটাও এখানে সমান দেওয়া আছে। তোমরা আশা করি বুঝতে পারছো। এই তো কথাগুলো লিখে ফেললাম, এগুলো জাস্ট একটি চিত্রের অংশ, তাই লিখলাম। এবার ক্ষুদ্রতম কর্ণ বিডি যেটা দেওয়া আছে এটা ওইটাও লিখে ফেললাম। শুধু নির্ণয় করতে হবে আমার বৃহত্তম কর্ণ এসি, এই বৃহত্তম কর্ণ এই এসিটা, এইটাই আমরা ওর নির্ণয়, অর্থাৎ এই অংশটাই নির্ণয় করতে হবে। আশা করি এই অংশ বুঝতে পারছো। এবার আসো আমরা এখান থেকে যে ত্রিভুজটা দেওয়া আছে আমি আরেকবার তোমাদেরকে এখানে ক্লিয়ার করে দেখাচ্ছি। এটা দেওয়া ছিল, খেয়াল করো, এই এরকম, এই সামান্তরিকটা ছিল এরকম, এই সামান্তরিকটা এরকম ছিল, তার নাম ছিল আমার এ বি সি ডি, তার মান ছিল 30, তার মান ছিল 26। আশা করি এটা বুঝতে পারছো। এখানে এখানে একটি অর্ধপরিসীমা দেওয়া ছিল, আশা করি বুঝতে পারছো। এই যে অর্ধপরিসীমার মান দেওয়া ছিল এখানে এই 28, সরি অর্ধপরিসীমা না, কর্ণ, এই যে একটি কর্ণ দেওয়া ছিল তার মান, ছোট কর্ণটার মান 28। তাহলে এই অংশটা আমরা একটু তোমাদেরকে আলোচনা সুবিধার্থে এই অংশটা দেখছো, এই ত্রিভুজটা আমরা এখানে নির্ণয় করব। এই ত্রিভুজটা নির্ণয় করার জন্যই আমাদের এই এতগুলো কথা বার্তা যেটাই ছিল এটা। আশা করি এই অংশটা তোমাদের নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা থাকবে না। আর অবশ্যই এটা নিয়ে কারো প্রবলেম হয় সেক্ষেত্রে করবে, আমি এটা পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব, আলোচনার সুবিধার্থে এটা রেখে দিলাম। তাহলে দেখো এইটার তিনটা মান দেওয়া থাকা মানে পরিসীমা, আর যেহেতু এটা বিষমবাহু ত্রিভুজ, তিনটা বাহু অসমান, তাই তা নির্ণয় করতে হবে অর্ধপরিসীমা এস। তাহলে এস মানে এই সবগুলো বাহুর যোগফল বাই 2, কারণ আমাদের বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা দিয়ে আমরা সলভ করতে হবে। তো আমরা এবার এটা তো বুঝতেই পারছো। এবার আমরা এখান থেকে এই নির্ণয় করবো অর্ধপরিসীমা, তার এই মানটা আমরা এখানে দেখাচ্ছি, এই মানগুলো বসালাম। আশা করি বুঝতে পারছো, ক্যালকুলেশন করলে মানটা এত হয়, তাহলে সুতরাং আমাদের এই এসির মানটা এটা হয়। তো তোমাদের সুবিধার্থে আরেকবার এটা এখানে আমি চিত্রটা যেহেতু কিছু চিত্রটা এখানে দেখাচ্ছি। এখানে দেখো এই যে অংশটা এবি, দেখো এবি এর মান ছিল 30 লিখলাম। এডি দেখো এডি এর মান 26 লিখলাম, এবং বিডি, এই বিডি হচ্ছে এই কর্ণটা, এই 28 লিখলাম। এই সবগুলো যোগ করলে 2 দ্বারা ভাগ করলে হয় 42, অর্থাৎ এই যে ত্রিভুজটা এই এ বিডি তার অর্ধপরিসীমা নির্ণয় করতে পারলাম। অর্ধপরিসীমা নির্ণয় করার পর এই ত্রিভুজটা কি নির্ণয় করতে বলো দেখি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল। এটা একটা বিষমবাহু ত্রিভুজ, তার ক্ষেত্রফল হচ্ছে এই অংশটা, অর্থাৎ এস ইন্টু এস মাইনাস এবি, এস মাইনাস এবি, এস মাইনাস তারপর তোমার এই এডি, এস মাইনাস হচ্ছে তোমার বিডি, এই সম্পূর্ণ অংশটা। মানে আমরা এবি বিসিসিডি তিনটা বাহুকে আমরা এভাবে লিখলাম। তিনটা বাহুর মান আমি এখানে বসালাম। আশা করি তোমরা বুঝতে পারছো, যদি না বুঝো তাও তোমাদের সুবিধার্থে আরেকবার আমি এখানে মানটা দেখাচ্ছি, এই যদি তোমাদের সুবিধার্থে। দেখো এখানে এই এস এর মান তো আমরা নির্ণয় করলাম, এস এর মান হচ্ছে 42, এই 42 আমরা এখান থেকে এই দেখিয়েছি, এই 42 আমরা এখান থেকে দেখিয়েছি এস গেল। তারপর দেখো এই এস মাইনাস এবি তো বুঝতে পারছো 30, তারপর কত এই এস মানে 42, এস মাইনাস বিসি অর্থাৎ এই 26, এস মাইনাস এডি মানে হচ্ছে কর্ণ যেটা এটা।
এটাকে 42 রয়ে গেল, 42 থেকে 30 গেলে 12, 42 থেকে 26 গেলে 16, 42 থেকে 28 গেলে 14। এটা লিখলাম, লিখার পর সবটা ক্যালকুলেশন করলে হয় এই 326 বর্গ সেন্টিমিটার। এটা এই যে হলুদ অংশটা, দেখো এই যে হলুদ অংশটা লিখলাম, এটা হলুদ অংশটা। আশা করি এই সম্পূর্ণ ক্ষেত্রফল, এই সম্পূর্ণ হলুদ অংশটার মান হচ্ছে এটা। অর্থাৎ এটা নিয়ে আশা করি তোমাদের প্রবলেম নেই, তোমরাও সহজে বুঝতে পেরেছো। তো এই অংশটাই আমাদের মেইন অংশ, এই ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই এই ক্ষেত্রফল তো জানি, এই ক্ষেত্রফলটাকে আমরা কি লিখবো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে লিখবো। লিখে আমরা সহজে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তো উচ্চতার মানটা বসিয়ে দেই এই অংশটা, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা মান বসালাম, ক্যালকুলেশন করলাম, মান পেলাম। এবার আসো এই এখান থেকে আলটিমেটলি আমরা ডিএফ মান নির্ণয় করি। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে কি করে ডিএফ পেলাম, তাও তোমাদের সুবিধার্থে এখানে দেখাচ্ছি, আমি চিত্রটা এনেছি। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি, এই ভূমি হচ্ছে এবি, দেখো ভূমি হচ্ছে এবি, উচ্চতা হচ্ছে তোমার এই ডিএফ, এখানে একটা মান নিলাম, এটা নাম দিলাম এফ। তাহলে তোমাদের সুবিধাটা আশা করি বুঝতে পারছো। তো ওই সুবিধার্থে আমি আরেকবার এখানে দেখাচ্ছি, এই যে উচ্চতাটা তার নাম দিলাম একটা এফ, ডিএফ একটা উচ্চতা। তাহলে দেখো এই হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়ে গেল। তাহলে হাফের মান, তাহলে ত্রিভুজটা ক্ষেত্রফল আমরা আগে নির্ণয় করেছি, ক্ষেত্রফল এই সম্পূর্ণ হলুদ অংশটা, এই সম্পূর্ণ হলুদ অংশটার মান হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত, এই 336। তারপর আমরা কি করছি, হাফ ইন্টু এই হাফ এখানে রাখলাম, ভূমির মান হচ্ছিল 30, এই 30 এখানে লিখলাম, উচ্চতা লিখে দিলাম, কারণ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই 336 হয়ে গেল, এই ক্যালকুলেশন করলে হচ্ছে 15 ডিএফ। আশা করি বুঝতে পারছো, কারণ কাটলে হচ্ছে এটা 15। আশা করি এই অংশটা বুঝতে পারছো, অর্থাৎ কাটলে এটা যে 15 হয়, এই 30 কে কাটলে 15 হয়, এই হাফ ইন্টু এই কাটলে হচ্ছে এখানে 15, তাহলে 15 লিখলাম, 15 ডিএফ। তাহলে এই ডিএফটাকে সামনে, এটা আগে আনলাম, পরে আনলাম, এটাকে পক্ষান্তর করলাম। আশা করি তোমরা পক্ষান্তর চিনো, এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই, আমরা জাস্ট এটাকে পক্ষান্তর করলাম। পক্ষান্তর করার পরে দেখো এই হাফ ইন্টু এই ডিএফ এই পাশে ছিল, এই 15 এখানে গুণ আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যায়। তাহলে ফাইনালি আমরা এই ক্যালকুলেশনটা করলাম, ডিএফ এর মান নির্ণয় করে ফেললাম। তাহলে ডিএফ এর মান কত হয় দেখো, আমরা যদি এখানে ফাইনাল ক্যালকুলেশনটা করি, হয় 22.4। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পারছো। এবার আমাদের কাজ থাকবে, যেহেতু আমাদের বড় কোণটা নির্ণয় করতে হবে, আমরা এই ডিএফটা তোমাদের সুবিধার্থে দেখো, ডিএফ এর সমান করে আমি আগেই একটি অঙ্কন করেছি। লক্ষ্য করো, এইটা ছিল তোমার এই ডিএফ, খেয়াল করছো, এটা ছিল, আবার বলি, এই অংশটা ছিল তোমার কি ডিএফ। আর এর সমান করে আমি এই আরেকটা, এই দেখো এই বি এর বর্ধিতাংশে আমি এই সিই অঙ্কন করি, সিই বানালাম। এখন আবার এই অংশটা যোগ করতে হবে, তার নাম কত, বিই। তাহলে আমার এই দেখো করো বিই লাগবে। তাহলে এই লম্বটার জন্যই আমার এত কাজ করা লাগছে, যেহেতু লম্বটা পেয়ে গেলাম, লম্বটার মানটা দেখো কত হচ্ছে 22.4। তাহলে এইটার মান কত হবে, এই 22.4, এইটা হচ্ছে কত 22.4। আশা করি বুঝতে পারছো, এতটুকু হচ্ছে আমাদের এই ত্রিভুজের এই অংশটা। তাহলে আমার একটা কোণ নির্ণয় করার জন্য আমার এই কি কি লাগতেছে তোমরা আশা করি খেয়াল করতে পারতেছো। এবার দেখো আমি তোমাদের সুবিধার্থে চিত্রটা আরেকবার নিচ্ছি, যেন তোমাদের কারো কোনো প্রবলেম না হয়। এখন দেখো আমরা তার পরবর্তীতে যে কাজটা সলভ করব, আমার এখান থেকে এই যে উচ্চতাটা নির্ণয় করেছি, উচ্চতাটা দুই পাশে হয়ে গেল। তো এখান থেকে নেওয়ার কারণে আমার সাথে সাথে আর একটু দেখাচ্ছে, দেখো এই উচ্চতা নেওয়ার কারণে আমার এটা কিন্তু এখন আবার 90 ডিগ্রি হয়ে গেল, খেয়াল করছো। 90 ডিগ্রি দিয়ে এই মানটা আমরা জানি, এটা হচ্ছে 26, আশা করি বুঝছো। আর এইটা একটু আগে নির্ণয় করছে কত, এটা এই 22.4। এখন আমি এই পিথাগোরাসের সাহায্যে এই অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এখান থেকে ভূমিটা নির্ণয় করব খুব সহজে। আশা করি বুঝতে পারছো, লম্ব ভূমি, এবং আমরা কি করব, অতিভুজটা নির্ণয় করব। তাহলে অতিভুজটা কত হয়, বিই। আশা করি এই অংশটা বুঝতে পারছো। দেখো এবার আমরা এটা সহজে নির্ণয় করতেছি। তাহলে পিথাগোরাসের উপপাদ্যে আমরা এটা নির্ণয় করব, অর্থাৎ এই যে অংশটা আমরা মানটা নির্ণয় করে দেখাচ্ছি। তাহলে দেখো এই যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা এই বিই স্কোয়ার,
দেখো এ বি স্কোয়ার ইকুয়াল টু, লক্ষ্য করো বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে এই বিই স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। এখন এই পিথাগোরাসের সাহায্যে আমরা কোন অংশটা নির্ণয় করতেছি, তাও তোমাদেরকে আমি একটু হলুদ কালার দিয়ে স্পষ্ট দেখাচ্ছি। এই অংশটা নির্ণয় করতেছে, যেটা একটা হলুদ কালার ছিল আরেকটা কালার দিয়ে দিই, এই অংশটা নির্ণয় করতেছে। তো এই অংশটা নির্ণয় করার কারণ কি, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এটা নির্ণয় করার কারণ কি? কারণ হচ্ছে আমি এখান থেকে আমার বড় কোণটা নির্ণয় করার জন্য, দেখো এই যে কালার দিয়ে দেখালাম, এটার জন্য আমার এই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করা লাগবে, তাহলে আমার এই অংশটা লাগবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের মূল কাজ এখন থাকবে ওই বিইটা নির্ণয় করে ফেলা। তাহলে দেখো পিথাগোরাসের সূত্র অনুসারে এই অংশটা লিখলাম, তাহলে বিই প্রয়োজন, তাই বিইটাকে এই পাশে রেখে, লক্ষ্য করো এখানে আছে সিই যোগ আছে, ওই পাশে গেলে বিয়োগ হয়ে যায়, বিয়োগ হয়ে যাবে। এটাকে পক্ষান্তর করে সরাসরি এক লাইনে লিখেছি, পক্ষান্তর করে এক লাইনে লিখেছি। এবার আমাদের কাজ থাকবে এই বিই স্কোয়ার যেগুলো বিসি এর মান দেওয়া ছিল কত, এই বিসি এর মান দেওয়া ছিল আমার এখানে কত 26, এইটা আর এটা একই, তাই 26 স্কোয়ার বসালাম। আর এই সি এর মান হচ্ছিল তোমার 22.4, যা আমরা এর আগে নির্ণয় করেছি এইটা। তারপর স্কোয়ার করে এই অংশ থেকে অংশটা বিয়োগ করে দেব, বিয়োগ করলে আমার মানটা চলে আসলো, অর্থাৎ এখান থেকে সহজে আমার বি এর মানটা নির্ণয় করে ফেলতে পারবো। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। অর্থাৎ বিই স্কোয়ার মান হচ্ছে আমার কত, এই 174.4, তাকে রুট ওভার করলে হচ্ছে আমার এই 13.2। তাহলে ফাইনালি আমার যে মানটা পাইলাম, দেখো এই মানটা বিইর মান আমরা পেয়ে ফেলেছি। তো এখন আমরা যে কাজটা সলভ করব, এবার দেখো ফাইনালি যে কাজটা, বিইর মান পেয়েছি কত 13.2, এটা আমি পেয়েছি কত 13.2। তাহলে দেখো আমার এখান থেকে এ আর ই লাগবে, কারণ আবার বলছি এই দেখো আমি এই অংশটা বৃহৎ কর্ণ হচ্ছে এইটা, বৃহৎ কর্ণটা নির্ণয় করার জন্য আমার এখানে সি ই আর এখানে কত এ, অর্থাৎ এ ই লাগবে। তাহলে এইটা এখানে দুইটা আগে ভাগ করা হয়েছে, দেখো এই একটা ভাগ এ বি আর একটা হচ্ছে তোমার কত ই। তাহলে এই কে এ বি, লক্ষ্য করো এই অংশটা ছিল আমার বি, আর একটু ক্লিয়ার দেখাচ্ছে, এটা ছিল তোমার বি। তাহলে দেখো এই এ বি এর সাথে যুক্ত হয়েছে তোমার বিই, অর্থাৎ এই এ বি এর সাথে যুক্ত হয়েছে তোমার বিই। এ বি এর মান ছিল 30, আমরা এখান থেকে 30, আর বি এর মান নির্ণয় করছিলাম কত 13.2। তাহলে যোগ করলে হচ্ছে কত 43.2। আমরা এটাকে নির্ণয় করতে পারলাম, অর্থাৎ 43.2। তাহলে আমাদের মোট কাজ শেষ, অর্থাৎ তাহলে আমার এটাও এই সম্পূর্ণ কাজটা হয়ে গেল। এবার আমরা আমাদের এই বড় কোণটা নির্ণয় করে ফেলবো। আশা করি বুঝতে পারছো। তাহলে বড় কোণটা হচ্ছে পিথাগোরাসের সূত্র অনুসারে, এবার আবারও দেখাচ্ছে এখানে এই পিথাগোরাসের সূত্র অনুসারে এটা কেন নির্ণয় করব। তাহলে আমার এবার মূল কাজ ছিল বৃহৎ কোণ নির্ণয় করা, প্রশ্ন ছিল। এতক্ষণ সব কাজ করছি আমার এই অংশটাকে, এই এসিটাকে নির্ণয় করা। তাহলে দেখো এসিটাকে আরেকবার এখানে দেখাচ্ছি, এসিটা হচ্ছে এইভাবে এই অংশটা, এই অংশটা। তাহলে আমাদের দেখো কি নিতে হবে, এটা হচ্ছে ত্রিভুজ, যেহেতু এটা 90° পিথাগোরাসের সাহায্যে মিলেছে। তাহলে এই যে অংশটা আমরা বলতে পারি এই এসি স্কোয়ার, এই যে পিথাগোরাসের এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু তোমার এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আশা করি এই অংশটা বুঝতে পারছো, এটা নিয়ে আসলে কোনো প্রবলেম নেই। তারপরে আমরা মানটা বসিয়ে ফেলবো। তারপরে এই দেখো এখানে এই এসি এর মান নির্ণয় করবো, এই এর মান জানি, এই এর মান আমরা নির্ণয় করি 43.2, স্কোয়ার বসাবো। আর সিই এর মান দেখো, সিই এর মান হচ্ছে তোমার এই যে অংশটা, এই সিই এর মানটা হচ্ছে তোমার, আমি নির্ণয় করেছি এর আগে, সিই এর মানটা হচ্ছে তোমার এই 22.4। এই 22.4 এখানে বসিয়ে ক্যালকুলেশন করে নেব। তাহলে আমরা ক্যালকুলেশনটা করেই নিচ্ছি, মান বসাইলাম, বসানোর পরে দুইটাকে স্কোয়ার করলাম, স্কোয়ার করার পরে যোগ করলাম, যোগ করার পরে এসি কে ওই পাশে ইউজ করেছিল রুট ওভার করলাম, এবার প্রায় মানটা চলে আসলো। তো শিক্ষার্থীরা এবার দেখো, তাও আমি নির্ণয় করতেছি এখানে এই যে এসি অংশটা, এসি মানে কি এই বিশাল অংশ, এটাই ছিল আমার কর্ণ এসি। তাহলে এটাই বৃহত্তম কর্ণ, এটার মান হচ্ছে কত এই 48.66। তো শিক্ষার্থীরা তোমাদের কাছে কোশ্চেনটি একটু বড় মনে হতে পারে, বাট কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, তাই আমি একটু লেন্দি করলাম বোঝাতে।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।